আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আজকে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো আপনারা অনেকে চিন্তা করছেন হঠাৎ করে আমি কি বললাম। আজকে মিরপুরে প্রকাশ্য দীপালোকে কুপিয়ে মেরেছে, 24 ঘন্টার ভেতরেই মৃত্যু কোলে ঢলে পড়েছেন। এরপরও আপনাদের থেকে গত একটা ভিডিওতে বলেছিলাম যে নিষেধাজ্ঞার পরে সপ্তাহখানেক ভিতরে অনেক কিছুই ঘটবে, অনেক কিছুই দেখতে পারবেন। যার হয়তো সামান্য সামান্য দেখতে পাচ্ছেন, যে 100% এখনো দেখতে পারেননি। তো এটা হচ্ছে কি জানেন, রাজনীতি, জিওপলিটিক্স বা যাই বলেন, কোনো কিছুই সময়, ঘন্টা, সেকেন্ড, মিনিট ধরে আসে না। যেটা এক সপ্তাহ বলবো সেটা হয়তো 1 মাস লাগবে, যেটা 1 মাস বলবো ওটা হয়তো 5 বছর 10 বছরও লাগে। এই হচ্ছে যে কাহিনী। তো এখন এরপরে আপনি দেখেন যে ইরান, ইসরায়েল, এদের যুদ্ধ মুদ্ধ এই সে এগুলো নিয়ে আসলে সব প্রেডিক্ট করা সম্ভব না। এরপর আমরা প্রেডিক্ট করি কিছু 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 ডট মিলানোর চেষ্টা করি, নিজস্ব চিন্তা চেতনা বা আমাদের চিন্তায় কী আছে সেটা আপনাদের বলার যেমন চেষ্টা করি, সেই রকমই সব লাগাই। এরপরও তো সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা ক্ষমতা সেটা আমাদের নেত্রীর, কারণ নেত্রীর বাহিরে কোনো কথা নেই। এরপরও আমরা হয়তো কিছু কথা হয়তো বলতে চাই বা ডট বিলাইতে চাই, সেইগুলো সব নেত্রীর কথা না, কারণ সর্বোচ্চ সিদ্ধান্তের মালিক নেত্রী। সেই হিসাবে যেমন আজকে যেটা বললাম যে রিয়েক্টিভ রিয়েক্টিভ করার মতো, আপনারা সকলে জানেন যে শিরিন শারমিন চৌধুরীকে সপ্তাহখানেক আগে গ্রেপ্তার করেছিল বিভিন্ন মিথ্যা মামলায়। আজকে ওনাকে আবার জামিন দিয়েছে। এরপরে আপনার যেমন সাবের হোসেন চৌধুরী, উনি দীর্ঘ প্রায় 15 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখনও ওনার কোনো নামগন্ধই ছিল না। ওই ব্যক্তিকে অনেকগুলো মামলা দিয়েছিলেন এবং সেই মামলা থেকে উনি জামিন পেয়ে এখন ঘরেই আছেন, চুপচাপ, কোনো কথা বলছেন না। এই যখন অবস্থা, তখন আবার বিএনপি থেকে দাবি করা হচ্ছে যে না, আওয়ামী লীগ ফিরে আসতে পারবে, আইনে যাইতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, শেখ হাসিনা বিহীন আসতে হবে, অমুক তমুক। মনে হয় যেন আওয়ামী লীগটা কে চালাবে আর চালাবে না সেইটার দায় দায়িত্ব বিএনপি নিছে। এটা আওয়ামী লীগ দল, আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ না, এটা বিএনপি করে। আওয়ামী লীগ আমলে কখনো বলে নাই কিন্তু খালেদা জিয়া বা তারেক জিয়া থাকতে পারবে না, বিএনপি অন্য কাউরে দিয়া চালাইতে হবে, এরকম ছিল না, বা বলছে বলে আমার মনে পড়ে না। তো যে কারণে বললাম যে রিয়েক্টিভ রিয়েক্টিভ, কারণটা এই জন্যই যে দেখেন, শিলি, এই যে আমাদের সাবেক স্পিকার শিরিন শারমিনকে যখন অ্যারেস্ট করে, তখন শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর অনেক, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে অনেক জায়গা থেকে এটা প্রতিবাদ জানিয়েছে। কারণ উনি শুধু আমাদের দেশের স্পিকার ছিলেন না, উনি ইউরোপিয়ান ইউনিয়নের একটা মহিলা শাখা আছে ওইটারও স্পিকার ছিলেন, শিরিন শারমিন চৌধুরী, যার কারণে প্রতিবাদ প্রচুর হয়েছে। এই কারণে ওনাকে হয়তো শুভবুদ্ধির উদয় হয়েছে, ছেড়ে দিতে পারে। আর আমার যেটা মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আপনাদের কাছে এমনও হতে পারে যে যেমন আপনার 75-এ 15ই আগস্টের পরে যেমন আপনার জোহরা তাজউদ্দিনকে দিয়ে আওয়ামী লীগকে রিএক্টিভ করিয়ে সচল করা হয়েছিল। এরপরে 111-এর সময় আমাদের জিল্লুর রহমান সাহেবকে দিয়ে করা হয়েছে। তেমনি কি শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী সহ অন্যান্য পরিচ্ছন্ন অনেক নেতা আছেন বাংলাদেশ আওয়ামী লীগে, যারা আছেন তাদেরকে দিয়ে করানোর কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, বা আপনার আওয়ামী লীগের থার্ড ফোর্থ ফিফথ গ্রেডের নেতা, গ্রেড বলতে আবার আপনার এটা বুঝেন না যে, বললেন না যে একদম গ্রেড মানে ফেল গ্রেড, ওইটা না। থার্ড মানে যেমন ধরেন প্রথম লাইন আছে হাইকোর্ট, সেকেন্ড লাইন আছে একটু কম হাইকোর্ট, থার্ড লাইন আরেকটু কম, ফোর্থ লাইন ওর একটু কম, ফিফথ লাইন আরেকটু কম। মানে ওরা সকলেরই যোগ্যতা আছে, কিন্তু ওনারা এখনো জায়গার সুযোগের অভাবে হয়তো উপরে আসতে পারেনি। সেই ধরনের লোকজনগুলোকে নিয়ে মাঠের কর্মী, তৃণমূল জনপ্রিয়তা আছে প্রচণ্ড, এই ধরনের নেতাদের, কর্মী নেতা কর্মীদেরকে নিয়ে কি আওয়ামী লীগ রিয়াক্টিভ হচ্ছে কিনা সেটা একটু চিন্তা করে দেখতে পারেন। কারণ আওয়ামী লীগ তো অ্যাক্টিভ আছেই, তবে এটাকে সম্পূর্ণ সচল করার জন্য বা মাঠে ফিরিয়ে আনার জন্য একটা টেকনিক হতে পারে কিনা, এই বিষয়গুলো আসলে চিন্তা করে আমি চিন্তা করলাম যে শিরিন শারমিন চৌধুরী জামিন পেয়ে গেলেন আজকে। ওনার প্রচণ্ড একটা সম্মান আছে ওয়ার্ল্ড ওয়াইড। এটা কোনো গ্রুপিং নাই, কোনো বিশাল রাজনৈতিক নেত্রীও না,
কিন্তু ওনাকে কি সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে কি না, সাবের হোসেন চৌধুরীদের মতন এই ধরনের কিছু নেতাকে কি সামনের সারিতে আনা হচ্ছে কিনা, আবার আওয়ামী লীগের যেসব হার্ডকোর নেতা আছেন, সদস্য টোটাল সদস্যই তো দেশের বাইরে আছেন, বাকি সবাই আছেন, ওনাদেরকে যাতে নিরাপদে এই মুহূর্তে রাখা যায়। কারণ হচ্ছে যে যার নামই প্রকাশ করা হবে, যারাই দায়িত্ব দেবে, সেই আবার জেলে যাবে। তো ওনাদেরকে আপাতত নিরাপদে রেখে, যাদের বিরুদ্ধে কোনো এলিগেশন এই মুহূর্তে নাই বা ভদ্র হিসেবে পরিচিত, ওনাদেরকে সামনে এনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা, এগুলো একটু ভেবে দেখতে পারেন। এবং এইভাবে করলে আমার মনে হয় যেন অনেকটুকু ভালো হবে এবং অনেক সুবিধা পেতে পারে আওয়ামী লীগ। তো এরপরও আওয়ামী লীগ কি করবে, আসলে আওয়ামী লীগ কিভাবে চলবে, দল কিভাবে চলবে, এইটার সিদ্ধান্ত নেওয়া দায়িত্ব একমাত্র জননেত্রী শেখ হাসিনার। উনি যদি মনে করেন যে হ্যাঁ, এদেরকে দিয়ে আমরা দল সামনে নিয়ে যাব, সেটা ওয়েল অ্যান্ড গুড, আমরা সবসময় ওনার পক্ষেই আছি। এখন অনেকে বলতে পারেন যে শেখ হাসিনা জীবিত থাকতে উনি দেশে এসে দলের হাল, উনি দেশে এসে আসলে দলের হাল ধরার মতন যে পরিস্থিতি, দেশের নিরাপত্তাই নেই। তার মানে কি জানেন, উনি যদি আজকে দেশে আসে, হয়তো কালকে ওনার মেরে ফেলবে। কারণ সেনাবাহিনী যে বিট্রে করছে এটা আপনারা জানেন, পাবলিক মারবে না, ওনাকে সেনাবাহিনী মেরে ফেলবে। আইএস এর জঙ্গি গোষ্ঠী যারা আছে তারাই মেরে ফেলবে। এটা আপনার 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে বাকি 20-22 বারের মতো ওনাকে যে হত্যা চেষ্টা করা হয়েছে, সেই 88 সালে চট্টগ্রামও চেষ্টা করা হয়েছিল দুইবার, একবার 88-তে, একবার 89-তে, দুইবার, একবার 24শে জানুয়ারি আর একবার সম্ভবত 89 সালে কত, এটা আমার মনে নেই। দুইবার ওখানেও করা ছিল প্রথম থেকে। তো এইসব কাণ্ড দেখার পরে এখন সকলেই চিন্তা করেন যে নেত্রী যদি দেশে ফিরে আসে এই মুহূর্তে, ওনাকে হত্যা করা একদম নর্মাল কাজ হয়ে দাঁড়াবে এই জঙ্গি গোষ্ঠীর। সুতরাং সেই জায়গায় উনি নিরাপদে থেকে যদি দলকে সব কিছু মিলে যদি রিয়েক্টিভ করে এনাদেরকে দিয়ে, তাতে কোনো সমস্যা দেখি না। অনেকে হয়তো মনে করতেন যে না, এরা কেন, আরো অমুক নাই তমুক নাই, অমুক নেতা আছে তমুক ভাই আছে, তাদের চেয়ে এরকম নিরীহ গোবেচারা টাইপের কিছু দিয়ে যদি দল অ্যাক্টিভ করাইতে পারে, সেটাই ভালো হবে। তো চলুন আমরা সামনে দেখি কি কি হয়, একটু দেখার বিষয় আছে। তবে এটা আমার মনের কথা, এটা আমি কোনো রাজনীতিবিদও না যে রাজনীতির কথা বলি নাই, আমার মনের কথা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। সকালে জামিন পাওয়ার পর বিকেলে জেল থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অথচ প্রায় 2 বছর ধরে তিনি কোথায় ছিলেন কেউ জানে না। হঠাৎ করে গত 7 এপ্রিল পুলিশ ভোর রাতে তাকে গ্রেপ্তার করে। অথচ গত 2 বছরে এমন গ্রেপ্তার হওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে যারা আওয়ামী লীগের মন্ত্রী এমপি ছিলেন, তাদের ক্ষেত্রে রিমান্ড চাওয়াটাই ছিল সহজাত প্রক্রিয়া। কিন্তু শিরীন শারমিনকে পাঠানো হয়েছিল জেলে। এরপর গ্রেপ্তারের 6 দিনের মধ্যে 12 এপ্রিল সকালে তার জামিন মেলে। বিকেলে জেল থেকে বের হয়ে যান তিনি। গত 2 বছরে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে একমাত্র সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এত দ্রুত জামিন পেয়েছিলেন। রাজনৈতিক মহলে একটি ওপেন সিক্রেট আলোচনা আছে। নির্বাচনের আগে পর্দার আড়ালে প্রথমে সাবের হোসেন চৌধুরী, পরে শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগকে সক্রিয় করে রাজনীতির ট্রাকে ফেরানোর চেষ্টা হয়েছিল। সাবেক স্পিকার জামিনে মুক্ত হওয়ার পর সেই আলোচনাটি আবার উঠে এসেছে নানা মহলে। একাধিক সূত্র বলছে, এই আলোচনা একেবারে অমূলক নয়। দেশীয় বিদেশি নানা পক্ষের মধ্যে এমন একটা আলোচনা হয়েছে এবং আলোচনার প্রক্রিয়া চলমান আছে। তবে অনেকের কাছে প্রশ্ন, সংসদে আইন পাশ করে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আওয়ামী লীগকে ফেরানোর এই পর্দার আড়ালের আলোচনা যদি হয়েও থাকে, সেটি কতটুকু বাস্তবসম্মত। বাংলাদেশের রাজনীতিতে খুব প্রভাবশালী হিসেবে ভূমিকা রাখে এমন একটি কূটনৈতিক সূত্র বলছে, পুরো বিষয়টি একটি পরিকল্পনার অংশ। যদি তাই হয়, তাহলে সামনের দিনে এমন অনেক ছোট ছোট চমক দেখা যেতে পারে। 2025 সালের 22 মে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল, 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগের পতনের সময় 626 জনকে বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। সেই তালিকায় 4 নম্বর নামটি ছিল সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর। বলা হয়েছিল তাকে পরিবার সহ সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। ওই তালিকায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক,
সাবেক হুইপ ইকবালুর রহিম, সাবেক সংসদ সদস্য সাইদুল হক সুমন, কাজী নাবিল আহমেদ, নাজমা আক্তার, রাগিবুল আহসান রিপু, এ কে এম রেজাউল করিম তানসেন, এম এ লতিফ এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নাম ছিল, যাদেরকে পরে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হতে দেখা গেছে। শিরিন শারমিন ছাড়া সেনাবাহিনীর ওই তালিকায় থাকা সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আপিল বিভাগের বিচারপতি ইনায়েতুর রহিমের কোনো হদিস পরে পাওয়া যায়নি। এর মধ্যে সাবেক স্পিকার পদত্যাগের চিঠি, ঘরে বসে পাসপোর্টের জন্য তার আঙুলের ছাপ নেয়া, এসব নিয়ে গণমাধ্যমে ফলাও করে খবর বেরিয়েছিল। এর মধ্যে গত 7 এপ্রিল মঙ্গলবার ভোর রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিন্টু রোডের কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। জুলাই আন্দোলনের লালবাগ থানায় আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের কাছে 2 দিনের রিমান্ড চায়। শুনানি শেষে আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রাষ্ট্রীয় প্রোটোকলের 3 নম্বর সাবেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে সরকার যেভাবে গ্রেপ্তার করেছে এবং তার মাধ্যমে আরবিট্রারি ডিটেনশন বা স্বেচ্ছাচারী আটকের ঘটনা ঘটালো, বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 12 এপ্রিল দুপুরে জুলাই আন্দোলনের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা এক মামলায় সাবেক স্পিকারের জামিন মঞ্জুর করেন আদালত। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। ঢাকা মহানগর আদালতের প্রধান কৌঁসুলি ওমর ফারুক ফারুকী বলেন, আদালত 50,000 টাকা মুচলেকার মামলায় পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত আসামির জামিন মঞ্জুর করেছেন। দর্শক, গত 2 বছরে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে শুধু সাবেক মন্ত্রী ও এমপি গ্রেপ্তার হয়েছেন 126 জন। তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া পেয়েছেন। সবচেয়ে চমক জাগানো গ্রেপ্তার ও জামিন ছিল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ক্ষেত্রে। 2024 সালের 6 অক্টোবর রাজধানী গুলশান থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি। পরদিন 2022 সালের ডিসেম্বরে ঢাকার পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবের হোসেনের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড চলাকালেই একসাথে 6টি মামলায় 2024 সালের 8 অক্টোবর আদালত থেকে জামিন পান আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী। এর মধ্যে খিলগাঁও থানায় ছিল 4টি আর পল্টন থানায় ছিল 2টি মামলা, যার মধ্যে 3টি হত্যা মামলা আর 3টি হত্যা চেষ্টা মামলা। জামিন পাওয়ার পর তখন খুব দ্রুত জেল থেকে মুক্তি পেয়েছিলেন সাবের হোসেন চৌধুরী। তখন বিএনপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল, 24 ঘন্টার মধ্যে সাবের হোসেন চৌধুরী কিভাবে মুক্তি পেয়েছিলেন। সাবের হোসেনের মতোই খুব দ্রুত জামিন পাওয়ার ঘটনা ঘটেছে শিরিন শারমিন চৌধুরীর ক্ষেত্রে। তার গ্রেপ্তারের পরপরই রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। 8 এপ্রিল বাংলাদেশ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের শিরোনাম ছিল, শিরিন শারমিন গ্রেপ্তার, কৌশল নাকি ক্ষমতার খেলা। রিপোর্টটিতে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি সরকার তাকে হত্যা চেষ্টা মামলায় আটক দেখিয়ে জেলবন্দি করেছে বলে অনেকে মনে করছেন। তবে বিভিন্ন সূত্র বলছে, আইনি প্রক্রিয়ায় মুক্ত করে শিরিন শারমিনকে সামনে রেখে আওয়ামী লীগ পুনর্গঠনের একটি চেষ্টা চলছে। দর্শক, ইউনূসের আমলে 24 ঘন্টার ব্যবধানে 6 মামলায় জামিনে মুক্তি পাওয়া সাবের হোসেন চৌধুরীকে নিয়ে বেশ আলোচনা ছিল। আলোচনাটি হলো সাবের হোসেন সহ কয়েকজনকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতির ট্রাকে ফেরানোর চেষ্টা। এমনকি 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের মুখপাত্র হচ্ছেন। এমনকি বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ গত বছরের 11 মার্চ নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছিল বলে তখন হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছিলেন। হাসনাত আব্দুল্লাহ তখন অভিযোগ করেছিলেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে তিনি ও সার্জিস আলমকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। আবার গত বছর অক্টোবরে যখন দেশ জুড়ে নির্বাচন নিয়ে বেশ শঙ্কা ছিল, যখন আওয়ামী লীগের বড় নেতারা হয় দেশে না হয় দেশের বাইরে পলাতক ছিলেন, তখন সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে বৈঠক করেছিলেন ইউরোপের 3টি প্রভাবশালী দেশের রাষ্ট্রদূত। গত বছরের ডিসেম্বরের শেষ নাগাদ পর্যন্ত সাবের হোসেন চৌধুরী ও শিরিন শারমিন চৌধুরীর নেতৃত্বে
আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর এই প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বেশ গুঞ্জনও ছিল। বিএনপি সরকার আমলে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার ও জামিনে মুক্ত হওয়ার পর সে আলোচনা আবার শুরু হয়েছে। 8 এপ্রিল প্রকাশিত টাইমস অব বাংলাদেশের খবরে সামরিক, বেসামরিক ও কূটনৈতিক একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, শিরীন শারমিন চৌধুরীর মুক্তি পাওয়ার পুরো বিষয়টি একটি পরিকল্পনার অংশ। শিরীন শারমিনের বিরুদ্ধে যেহেতু জুলাই আন্দোলনের হত্যা মামলা হয়েছে, সেহেতু তাকে অন্য কোনো উপায়ে প্রকাশ্যে আনার বা মুক্ত করার সুযোগ নেই। তাই দায়ের হওয়া মামলায় আটক দেখিয়ে এরপর তাকে জামিনে বের করে আনা হবে। এই খবর প্রকাশের 4 দিনের মধ্যে সাবেক স্পিকার মুক্তি পেলেন। রিপোর্টটিতে প্রশ্ন তোলা হয়, প্রায় 20 মাস পরে কেন তাকে এভাবে প্রকাশ্যে আনা হলো। একাধিক সূত্রের মতে, শিরীন শারমিনকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠিত করার প্রয়াস থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবেশী ভারত ও পশ্চিমারা নির্বাচনের আগে থেকেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দলটির মন্ত্রী ও নেতা সাবের হোসেন চৌধুরীকে দিয়ে এমন প্রচেষ্টা চালানো হয়। সব মামলা থেকে সাবের হোসেন চৌধুরীকে জামিন দিয়ে কিছুটা আগানো গেলেও খোদ আওয়ামী লীগের তরফ থেকে তা মেনে নেওয়া হয়নি। এই প্রচেষ্টার অংশ হিসেবে সুশীল সমাজের বেশ কিছু সদস্যদের একটি তালিকা করা হয়েছিল, যারা সাবের হোসেনের নেতৃত্বে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত ওই প্রচেষ্টা সফল হয়নি। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, সাবের হোসেনের চেয়ে শিরীন শারমিন চৌধুরী ভদ্র ও নম্র রাজনীতিবিদ হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। এই কারণেই আওয়ামী লীগ পুনর্গঠনে তাকে বেছে নেওয়া হয়েছে। এতে সবুজ সংকেত দিয়েছেন খোদ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তবে দলের 2 জন মধ্যম স্তরের নেতা টাইমস অব বাংলাদেশকে জানিয়েছেন, শেখ হাসিনা নিজেই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন এবং দলকে নেতৃত্ব দেবেন। তবে এর মধ্যে অন্তর্বর্তী সরকার আমলে জারি করা সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশটি বিএনপি সরকার আইন হিসেবে সংসদে পাশ করেছে। এই অধ্যাদেশটি তখন ইউনূসের সরকার করেছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। প্রশ্ন উঠেছে, সরকার যদি আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরতে দিতে চায় এবং সে কারণে শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিতে চায়, তাহলে তার আগে কেন রাজনৈতিক দলের কার্যক্রম নিষেধাজ্ঞার আইনটি পাশ করলো? সরকার একাধিক সূত্র বলছে, পরিস্থিতি ঘুরে গেলে বিএনপি নিজেও জানে এই আইন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যত মামলা আছে, তাতে সরকারের চিন্তা আওয়ামী লীগকে নিয়ে নয়, বরং যারা রাজনীতির মাঠে আছে তাদেরকে নিয়ে। জামাত ও এনসিপি যে কোনো সময় সহিংস হয়ে উঠলে এই আইনটি সরকার চাইলে তখন কাজে লাগাতে পারবে। রাজনৈতিক মহলে আরেকটি প্রশ্ন হলো, শুধু শিরীন শারমিন চৌধুরীকে মুক্তি দিলে কি আওয়ামী লীগ পুনর্গঠন হয়ে যাবে বা আওয়ামী লীগ ফিরতে পারবে? গত 1 মাসে নারায়ণগঞ্জের সেলিনা হায়াৎ আইবি সহ কয়েকজন জামিন পাওয়ার পরও অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। কূটনৈতিক একটি সূত্র বলছে, সাবেক স্পিকারের মুক্তির মধ্য দিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে ধাপে ধাপে বেশ কিছু ঘটনা সামনে আসবে। নির্বাচনের আগে দেশীয় ও বিদেশি শক্তিগুলোর সাথে যে আলোচনা হয়েছিল, সেটি যদি স্বাভাবিক প্রক্রিয়া আগাতে পারে, তাহলে আগামী 2 মাসের মধ্যে অনেক কিছু দৃশ্যমান হতে পারে। এমন আভাস পাওয়া গেছে সামরিক, বেসামরিক ও কূটনৈতিক একাধিক সূত্র থেকে। শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ চাই, এই কথাটি যারা বলে থাকে তারা কেউ কোনোদিনই আওয়ামী লীগ করে নাই, ভবিষ্যতেও করবে না। কিন্তু আওয়ামী লীগের কল্যাণ কামনায় তাদের মতো উতলা, তাদের মতো কি বলা যায় আওয়ামী প্রেমী লোকজন বাজারে খুব বেশি দেখা যায় না। এইসব ডলারখোর মিডল ক্লাস লোকজন, যাদের অর্ধেকের কোনো ব্রেন নেই এবং বাকিদের বুদ্ধিশুদ্ধি আসলে ডলার বা অন্যান্য শক্তির মাধ্যমে ঘোরাফেরা করে, তারা বিগত দিন ধরে খুব বেশি বেশি করে আফসোস করছে যে একটা আওয়ামী লীগ চাই, কিন্তু সেই আওয়ামী লীগ শেখ হাসিনা মুক্ত হতে হবে। এই প্রজেক্টের একটা অংশ হিসেবে কি স্পিকার শিরীন এবং আমাদের সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের নেতা, তাদেরকে নিয়ে একটা নতুন আওয়ামী লীগ করা হচ্ছে? বাজারে এই গুজবটা দীর্ঘদিন ধরে ঘুরে ফিরে যাচ্ছে। আমরা দেখলাম স্পিকার শিরীনকে, সাবেক স্পিকার শিরীনকে খুব দ্রুতই মুক্তি দেওয়া হলো। খুব ভালো, ওনার যে বয়স, শারীরিক অবস্থা, সামাজিক সম্মান সবকিছু মিলিয়ে তার অবশ্যই জামিন পাওয়ার অধিকার আছে এবং তাকে খুব দ্রুত জামিন দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু এটা কি খুব স্বাভাবিক ঘটনা?
আমরা দেখতে পেলাম, কারণ হচ্ছে ওয়াকার ইউনূসের যে সরকার যে রেইন অফ টেরর চালিয়েছিল, একই ঘটনাটা কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে কোনো ধরনের পরিবর্তন হয় নাই, এখনো একই অবস্থা আছে। আমরা দেখতে পাই তৃণমূলের সবচেয়ে কি বলা যায় একেবারে নিচু স্তরের যে নেতাকর্মী, তারাও কিন্তু মাসের পর মাস বছরের পর বছর জামিন পাচ্ছেন না। ছাত্রলীগের নেতাকে আমরা দেখতে পেয়েছি, তার শিশুর লাশটা দেখার জন্য তাকে বের হতে দেওয়া হয় নাই। আমরা দেখতে পাই অসংখ্য ছাত্রলীগ যুবলীগ নেতারা তাদের মা বাবার মারা যাওয়ার পরে সাধারণত পেরোল পান না, পেলেও হাত কড়া হাতে নিয়ে তাদেরকে কাঁধে লাশ নিয়ে যেতে হচ্ছে। এই যখন অবস্থা, তখন আওয়ামী লীগের শীর্ষ নেতারা যারা গ্রেফতার আছেন, প্রায় 1.5 শতাধিক সাবেক এমপি গ্রেফতার আছেন, তাদের তো মুক্তি পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সের বাইরে আছেন, আপনি যদি দেখেন একেবারেই স্বতন্ত্র নির্বাচন করেছিলেন একসময়ের যুবলীগ নেতা ব্যারিস্টার সুমন, বহুল আলোচিত নেতা ব্যারিস্টার সুমন সহ আরো অসংখ্য সুশীল মানুষকে আটকে রাখা হয়েছে। শাহরিয়ার কবিরকে, যিনি অলমোস্ট জীবনমৃত অবস্থা আছেন, তার জীবনের একমাত্র অপরাধ হচ্ছে রাজাকারের বিরুদ্ধে আন্দোলন করা। তিনি আওয়ামী লীগের কোনো সুবিধাভোগী ছিলেন না, সুফলভোগী ছিলেন না, সরকারের সাথে ছিলেন না, কিন্তু তাকেও আজকে অনেকদিন ধরে আটকে রাখা হয়েছে এবং তার জামিন হচ্ছে না। প্রফেসর বারাকাত সহ আরো অসংখ্য মানুষের আর পরে জামিন হচ্ছে না, ধরেন বড় বড় সাংবাদিকদের জামিন হচ্ছে না ফারজানা রূপার মতো সাংবাদিকদেরকে। এবং কেন তারা বছরের পর বছর থাকবেন, এই প্রশ্নটা কোথাও উঠছে না, চারিদিক শুনশান। সেই মুহূর্তে স্পিকার শিরিনকে যখন গ্রেফতার করা হয়, গ্রেফতারের নামে নাটক করা হয়, মানে গুম গ্রেফতার থেকে প্রকাশ্য গ্রেফতারে আনা হয়, ধরে নেওয়া হয়েছিল যে তাকে হেনস্থা করা হবে, এবং সেই হেনস্থার এক ধরনের ধাক্কাধাক্কি আমরা দেখেছি কারাগারের যাওয়ার আগে। তাকে যখন কোর্টে আদালতে হাজির করা হলো, তখন আমরা দেখেছি, কিন্তু আমরা দেখলাম বেশ তড়িঘড়ি করে তাকে মুক্তি দেওয়া হলো। এই ধরনের মুক্তি সাধারণত ডক্টর ইউনূসের মব বাহিনীকে দেওয়া হতো। ধরেন নারীর ওড়না কোথায় রাখা হবে না রাখা হবে, এই ধরনের গবেষণা করা হলে তাকে গ্রেফতার করে সাথে সাথে ফুলের মালা দিয়ে ইউনূস মুক্ত করে দিত। তারপরে ধরেন ওই যে আমাদের একটা গাজীপুরের এক নেত্রী ছিল, 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করে রিমান্ড দিয়ে, সেই রিমান্ড থাকা অবস্থায় আবার আদালতকে বিকেলে বসিয়ে আসিফ নজরুল তার জামিন দিয়েছিলেন। এই সব মকারি বাইরে সাধারণত যারা কারাগারে গেছেন তাদেরকে আদৌ কোনদিন মুক্তি দেওয়া হবে কি হবে না, এই বিষয়ে বিগত সরকার এবং তার এক্সটেনশন হিসেবে বর্তমান সরকারের কোনো ধরনের চিন্তা ভাবনা নাই। কিন্তু স্পিকার শিরিনের জামিন হয়েছে। এর আগে এরকম একটা খুব চমৎকার জামিন হয়েছিল সাবের হোসেন চৌধুরীর। তাকে আমরা দেখেছি যে হুট করে তাকে 6টা মামলায় গ্রেফতার করা হয়েছিল। 6টাই অবশ্যই এগুলো হাস্যকর ভুয়া মামলা। সাধারণত দেখা যায় যে ঢাকায় বসে বরগুনায় গুলি করে লোকজন মেরে ফেলছে। এই ধরনের বিভিন্ন হত্যা মামলা, জুলাই হত্যা ব্যবসাকে যেটাকে বলা যায়, বা লাশ ব্যবসা বলেন, জামিন ব্যবসা বলেন, সেইগুলোতে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকেও কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেওয়া হয়েছিল, জামিন দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, বাজারে দীর্ঘদিন ধরে যে গুজবটা আছে, এটা আসলে শুধুমাত্র গুজব নয়। এই মুহূর্তে কেন একটা বিকল্প আওয়ামী লীগ তৈরি করার চেষ্টা হচ্ছে? বিকল্প আওয়ামী লীগ করার চেষ্টা হচ্ছে কারণ আওয়ামী লীগের একটা বিগ স্টেক হোল্ডার সাধারণ জনগণ রয়েছেন। এদের একটা বড় অংশ গত নির্বাচনে জামাত শাসিত ইউনূস সরকারের থেকে মুক্তি পাইতে এবং প্রকাশ্য জামাতের সরকার থেকে নিজের যান বাঁচাতে, যেটা আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক নূর কবির ভাই বলেছেন যে নাকে রুমাল চেপে ধানের শীষে ভোট দিয়েছেন। কিন্তু ভোট দেওয়ার পরও দেখা যাচ্ছে গন্ধটা যায় নাই, গন্ধটা জায়গায় আছে, রুমালের মধ্যে গন্ধ উঠে গেছে। এই যে হতাশ আওয়ামী লীগের আওয়ামী লীগ সমর্থক যারা আছেন, তাদের ভোটকে কোথাও একটা স্পেস করে দেওয়ার জন্য, বা তাদেরকে একটু স্পেস করে দেওয়ার জন্য একটা আন্তর্জাতিক সুশীল সমাজ থাকে আমাদের, আমরা জানি, যেটা সাধারণত এনজিও ভিত্তিক থাকে এবং বিভিন্ন দূতাবাস ভিত্তিক থাকে। তারা এখন একটা নতুন আওয়ামী লীগ করবে, কারণ সব ডিম তারা একটা ঝুড়ির মধ্যে রাখবেন না। তারা যেটা করবেন যে জামাতকে একটা প্রেশার দেওয়ার জন্য একটা আওয়ামী লীগ থাকবে, বিএনপিকে একটা প্রেশার দেওয়ার জন্য একটা আওয়ামী লীগ থাকবে, কিন্তু সেই আওয়ামী লীগ আবার প্রকৃত আওয়ামী লীগ হতে পারবে না। কেন প্রকৃত আওয়ামী লীগ হতে পারবে না? প্রকৃত আওয়ামী লীগ হচ্ছে একটা খতরনাক জিনিস। তাকে যদি আপনি 1 ইঞ্চি জায়গা দেন, সে কিন্তু সাথে সাথে 1 গজ জায়গা নিয়ে নিবে। এটা যে বলে যে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে, এটা সুই হয়ে ঢুকে শের শাহের কামান হয়ে বের হয়ে যাবে। এই ঝুঁকিটা এরা নিবে না, এবং এই ঝুঁকিটা তারা নিবে না বলেই একটা শিশু আওয়ামী লীগ তৈরির প্রচেষ্টা চলছে, গোয়েন্দারা করছে। আমি জানি আপনারা অনেকেই বলবেন যে এটা অতিরঞ্জিত কল্পনা, কিন্তু বিশ্বাস করুন, আমাদের সূত্র বলছে যে এই ধরনের আলাপ আলোচনা দীর্ঘদিন ধরে চলছে এবং সেই আলোচনার
প্রেক্ষিতেই এই সম্ভাবনাটা এখন আরো অনেক বেশি তৈরি হয়েছে। কারণ আন্তর্জাতিক মহল, সুশীল মহল যারা আছেন তাদেরকে তো বোঝাতে হবে দেশে গণতন্ত্র আছে এবং সকল ভালো আওয়ামী লীগ, সকল ভালো লোকজন কি বলা যায় রাজনীতিতে আছেন, খারাপ লোকজন চলে গেছে। এখন কথা হচ্ছে যে এটা হওয়ার আগে কেন আমি এই কথাটা বললাম, কারণ আপনারা অনেকেই কমেন্ট বক্সে বলবো দূর মিয়া আপনারা বেশি বুঝেন। আমরা বেশি বুঝি বলতে বলতে কিন্তু অনেক ধরনের জিনিস দেখা যায় যে যখন অবিশ্বাস্য মনে হয় কিন্তু একটা সময় বিশ্বাসযোগ্য হয়েছিল। আপনারা যদি 1/11-এর সময় চিন্তা করতে পারেন, আপনাদের মনে আছে যে তখন সংস্কারবাদী হিসাবে এমন এমন নেতাকে দেখেছি, ইভেন আপনি সব বাদ দেন, আপনি বিএনপির মহাসচিব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাদেরকে পর্যন্ত আমরা দেখেছি প্রেশারটা নিতে পারেন নাই, তাদেরকে পর্যন্ত বেঁকে যেতে হয়েছে, তাদেরকে পর্যন্ত সংস্কার প্রস্তাব এবং বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে। এবং এর ফলশ্রুতিতে মান্নান ভূঁইয়া এবং আব্দুল জলিলের মতো বিএনপি এবং আওয়ামী লীগের দুই জাদ্রেল নেতা, যাদের দীর্ঘ দশকের পর দশক রাজনীতি করার অভিজ্ঞতা ছিল, তাদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে। এখন কি হবে? এখন যদি একটা সুশীল আওয়ামী লীগ তৈরি করা হয় এবং শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ তৈরি করার একটা চেষ্টা চলায়, সেটা কতটুকু ফল লাভ করবে? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে বলবেন। আমার কি মনে হয়, আমি যেহেতু সুযোগ পাচ্ছি এখানে বলি, এই আওয়ামী লীগ হবে 1%, শেখ হাসিনা হচ্ছে আওয়ামী লীগের 99%। আপনি একটা জিনিস দেখবেন আপনার আশেপাশে যারা ধরুন দলীয় রাজনীতি করে না, যাদের কোনো পদ পদবি নাই, বাট আওয়ামী লীগ সমর্থন করেন দীর্ঘদিন ধরে গিয়ে আসছে, তাদের সাথে কথা বলে দেখবেন আওয়ামী লীগের বাকি কোনো নেতার প্রতি তাদের কোনো ধরনের সম্মান, কোন ধরনের ইজ্জত দেওয়ার কোনো ইচ্ছা নাই। মানে এদের মধ্যে কোনটা টাউট, কোনটা বাটপার, কোনটা চোর এবং কোনটা আসলে ভালো, এটা চিহ্নিত করার কোনো চিন্তা ভাবনা সমর্থকদের নাই। সমর্থকরা আওয়ামী লীগকে মিস করছে না, সমর্থকরা শেখ হাসিনাকে মিস করছে। এবং শেখ হাসিনা মুক্ত যে আওয়ামী লীগ তৈরি হবে, সেই আওয়ামী লীগের অবস্থা কি হবে আমি জানি না, কিন্তু যারা সেই আওয়ামী লীগে জড়াতে চাইবেন তাদেরকে আমি একটা সাবধান বানিয়ে দিতে চাই। এর আগে আরো অনেক বড় বড় নেতারা তাদের পলিটিক্যাল ক্যারিয়ার এইভাবে ধ্বংস করেছেন। আপনারা যারা এটা করতে চান, যদি করেন এবং সেখানে যুক্ত হন, তাদের ন্যূনতম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আপনারা দৌড়ানি খাবেন, পথেঘাটে মায়ের খাবেন। এবং এটা অনেক বড় বড় লোকজন মায়ের খেয়েছে। বিএনপির সময় 1/11-এর সময় জেনারেল মাহবুব ছিলেন আর্মি চিফ, ওনাকে পর্যন্ত দৌড়ায় কাপড় টাপড় খুলে বিএনপির নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজার থেকে দৌড়ানি দিয়ে ফেলে দিয়েছিল। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কি পরিমাণ বিধ্বংসী হতে পারে আওয়ামী লীগের কর্মীরা, সেটা আর আপনারা ভেবে এই নতুন নাটকে জড়াবেন বলে আশা করি। আর যদি আপনাদের বুদ্ধি থাকে তাহলে আমি আশা করব এই চাপ আপনারা সহ্য করবেন না, এই চাপকে আপনারা ইগনোর করার একটা চেষ্টা করবেন এবং সেই চেষ্টা করে বিদেশে চলে যান, রাজনীতি থেকে অবসর নেন, যাই করে থাকেন না কেন। কিন্তু এই চাপ ভয়ঙ্কর, বিশেষ করে গোয়েন্দা সংস্থাদের যে চাপ তৈরি হয় আমরা দেখেছি। ইভেন গত দশকে আমরা দেখেছি যে তৃণমূল বিএনপি করে আমরা দেখলাম যে অনেকের রাজনীতিকে একেবারে ধ্বংস করে দেওয়া হলো, যারা একটা সময় হয়তো বিএনপির নেতা ছিলেন কিন্তু তারা এই চাপ সহ্য করতে পারেন নাই। সুতরাং আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো, যারা এটার মধ্যে জড়িত হতে চান বাদ দিবেন। এবং সাবের সাহেব, শিরিন ম্যাডাম এবং আরো যেসব নেতাদের কথাবার্তা শোনা যাচ্ছে, দেশে ফিরতে চান, দেশে ফিরে নতুন ধারার রাজনীতি করতে চান, তাদেরকে আমার একটা অনুরোধ থাকবে, নিজের নিরাপত্তার কথা চিন্তা করুন। শুধু রাজনৈতিক ক্যারিয়ারের কথা চিন্তা করবেন না, নিরাপত্তার কথা চিন্তা করুন। এবং গোয়েন্দা সংস্থার চাপের তুলনায় সাধারণ তৃণমূলের যে প্রতিরোধের মুখে আপনারা পড়বেন সেটা বড় কথা। শেখ হাসিনা মাইনাস আওয়ামী লীগ বিগ জিরো। ওই জিরোর মধ্যে আপনারা ঢুকলে আপনারা নিজেরা জিরো তো হবেনই, কোন যে বিপদ আপনাদের জন্য নিয়ে আসবেন আমি সেটা বলতে পারি না। প্রিয় দর্শক, আপনারা যারা ভাবছেন যে এটা হবে না, আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। আওয়ামী লীগের লোকজন একটা স্লোগান দেয়, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে। এই আওয়ামী লীগের লোকজন আসলে ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনার সাথেই থাকবে, আর কারোর সাথেই যাবে না। যদি কোনো আওয়ামী লীগ কোনোভাবে ফিরিয়ে আনতে হয়, সেটা এই নাটকের আওয়ামী লীগ হবে না। যেটা শেখ হাসিনা এন্ডোর্স করবেন, যে নেতাকে এন্ডোর্স করবে সেই কালকে থেকে নেতা হয়ে যাবে। একেবারে উনি যদি তৃণমূল থেকে একটা লোককে নিয়ে আসে, একেবারে গভীর জঙ্গলে সুন্দরবনের ভিতরের একটা লোককে নিয়ে এসে বলে এটা আওয়ামী লীগ, কর্মীরা কিন্তু সেই আওয়ামী লীগে যাবে। আর এর বাইরের যেসব আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থা তৈরি করার চেষ্টা করছেন, সেই চেষ্টা ফল লাভ করবে না, বরং আরো বেশি বিপদ ডেকে আনবে যারা এটার সাথে জড়িত থাকবেন। সাবধান হন এই সব তামাশা থেকে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে করে আসছে, এটাকে প্রতিরোধ করুন যার যার জায়গা থেকে, এবং এই ধরনের সকল উদ্যোগকে না বলুন। মানবিক সংকট কেন হবে? ভারত ছাড়া তো সবাই চলতে পারে। পাকিস্তান আছে, তুরস্ক আছে, আমেরিকা আছে,
সৌদি আরব আছে, কুয়েত, কাতার, আর ইদানিং নতুন যুগ হয়েছে ইরান। ইরান তো জ্ঞানে বিজ্ঞানে অনেক এগিয়ে আছে। সমস্যা কি? ভারতের কাছে কেন যেতে হবে? হিন্দু রাষ্ট্র একটা, যেখানে গন্ধ করে হিন্দু হিন্দু, যারা রাস্তায় টয়লেট করে, পথে ঘাটে টয়লেট করে, আগারে পাগারে, তাদের ওইখানে কেন যেতে হবে? মানবিক সংকট এতদিনে মনে পড়লো খলিলুর রোজার রহমানের? এতদিনে মনে হইলো? বাংলাদেশে মানুষ সম্পর্কে একটা কথা, আমার তো মেডিকেল ট্যুরিজমের ব্যবসা ছিল, আমি এটা ভালো করেই জানি। স্টেশনে মানে সে হসপিটালে যাবে, হসপিটালে যাচ্ছে মাগনা চিকিৎসা করতে। ব্যাঙ্গালোর স্টেশনের কথা বলি, রেল স্টেশনের কথা বলতেছি। মাগনা চিকিৎসা করতে যাইতেছে ভারতের গালি দিতে দিতে, আমি নিজে শুনেছি। হসপিটালের বেডে শুয়ে শুয়ে ভারতকে গালি দেয়। এখন বলবেন টাকা দিয়ে তো চিকিৎসা করতে গেছি, তাই না? তো টাকা দিয়ে চিকিৎসা করতে সিঙ্গাপুরে যায়, কেউ গালি দেয় না সিঙ্গাপুরকে? টাকা দিয়ে চিকিৎসা করতে কেউ তো থাইল্যান্ড যে থাইল্যান্ডকে গালি দেয় না, ভারতকে কেন গালি দেয়? আমি নিজের চোখে দেখছি, আমি আই উইটনেস, আমার সামনে বলেছে। শুধু টাকা দিয়ে না, যারা মাগনা চিকিৎসা করতে গেছে আরো বেশি গালি দিয়েছে ভারতকে। এতদিনে মনে পড়লো, ভারত থেকে প্রতি বছর কম পক্ষে 20,000 মানুষ মাগনা চিকিৎসা করে আছে। বাংলাদেশে 200 লোক মাগনা চিকিৎসা করছে, হসপিটাল পাবেন আপনি খুঁজে? ধন্যবাদ যিনি এই কমেন্ট, জিন্দাবি শেখ চতুর্বেদী ভাই, শুভকামনা, ধন্যবাদ আপনাকে। শুনেন, বাংলাদেশ আমাকে দেখান তো 200 ব্যক্তি বছরে কোন হসপিটালে, বলেন আমাকে। আপনি কি নাম জানেন? আমি জানি না, আপনি জানলে থাকলে বলবেন। প্রিয় দর্শক, মাগনা চিকিৎসা করে, মাগনা ফুল ফ্রি অফ কস্ট, বাংলাদেশে কোনো হসপিটাল আছে যেখানে গণমানুষ যেতে পারে? বিদেশি তো দূরের কথা, আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন যে মাগনা চিকিৎসা করতে পারছে। নাই। সরকারি হাসপাতালগুলো 10 টাকাতে টিকিট কাটতে হয়, আশা করি নাই। কিন্তু এই ভারতে 20,000 কমসে কম, আমি কোট আনকোট দায়িত্ব নিয়ে বললাম 20,000, এই গত 30 বছরে প্রতি বছর 20,000 করে লোক গেলে কতজন হয়েছে? আপনি 20টা লোককে দেখেছেন ভারতের পক্ষে কথা বলতে, পোস্ট দিতে কোনোদিন দেখেছেন আপনি? ওই লোকগুলো মাগনা 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 ফ্রি অফ কস্ট, তারা এসে ভারতের বেশি বদনাম করে। এই সেই বাংলাদেশি যারা ভারতে গিয়ে গরুর মাংস খেয়ে রান্না করে পরিবারে দেখায়, নিজে খাই, যে দেখো গরুর গোস্ত দিয়ে ভাত খাইতেছি, বোনা খাইতেছি, খিচুড়ি খাইতেছি, এগুলো দেখায়। দেখানোর পর বাংলাদেশে এসে ফেসবুকে পোস্ট দেয় গরুর গোস্ত খাওয়ার জন্য ভারতে গেলে মার দেয়। এই বাংলাদেশি তাদের জন্য মানবিক, হঠাৎ করে মানবিক সমস্যা হয়ে গেল, এটা তো হবেই। সমস্যাটার আরো দেখবে সামনে যখন ভাতে মরবে। এটা তো আমরা বলি যে ভারত ছাড়া আমরা মানবিক সমস্যা, এটা যদি আমি বলতাম, আপনি বলতেন, যারা এটা মনে করতেছে আপনি আমি, তারা গালি দিবে। কিন্তু এটা যে স্বরাষ্ট্র পররাষ্ট্র যে মুসলেখা নেওয়া বা দেওয়া পররাষ্ট্রমন্ত্রী বলেছে, এটা কিন্তু অনেকেই জানে না। এই যে মানবিক সমস্যা অবশ্যই আছে। বাংলাদেশের যারা চিকিৎসা করতে যায় ভারতের 90% হচ্ছে ভারত বিরোধী, সরাসরি ভারত বিরোধী। আওয়ামী লীগের লোক আছে এর মধ্যে। আমি আওয়ামী লীগের এমন লোক তো চিনি, সারা জীবন আওয়ামী লীগ ওইখানে বিপদে আপদে ওইখানে যাইতো, চিকিৎসা করতে যাইতো, বাংলাদেশে এসে ভারতকে গালি দিত। এটা আওয়ামী লীগের নেতাদের অবস্থা। আর বিএনপির কথা তো আলাপই নাই। বিএনপির অন্তত 10-12 জন নেতাকে চিনি, ভারতে যায় চিকিৎসা করে আসছে, এসে বলে যে ভারত তো হিন্দু হিন্দু গল্প গন্ধ করে। চিন্তা করে দেন, আমেরিকা গেলেও খ্রিস্টান গন্ধ করলো না, অস্ট্রেলিয়া থাকে খ্রিস্টান খ্রিস্টান গন্ধ করে না, সৌদি আরব গেলে মুসলমান মুসলমান গন্ধ করে না, বার্মাতে গেলে বৈদ্য বৈদ্য গন্ধ করে না, জাপানে গেলেও না, জার্মানি গেলেও খ্রিস্টান গন্ধ, ভারতে গেলে হিন্দু হিন্দু গন্ধ করে। এই দেশের মানুষের মাইন্ডসেট বুঝেছেন? এই দেশের মানুষের মাইন্ডসেট আপনি বুঝতে পেরেছেন কি ভয়াবহ? তো তাদের জন্য মানবিক কেন? তেল পীরের আছে না, পানি পরা দিবে, মৌলবীরা আছে দোয়া করবে, চিকিৎসা করতে হবে কেন? তাও আবার ভারতে গিয়ে। এতদিনে মনে পড়লো যে মানবিক সমস্যা হয়। এই কথা তো আমরা বলি। কয়দিন আগে 200 কোচ নিয়ে আসলো, এখন 8,000 টন তেল নিয়ে আসলো। আবার আমাদের ভাবির পোলারা শুক্রবার মধ্যরাতে 8,000 টন তেল আনলো। ভারত থেকে এলো ডিজেল 8,000 টন। আমার ইন্ডিয়া বয়কটি ভাবির পোলারা কোথায় এখন? কোনো জবাব নাই। তো এটাই হচ্ছে ভারতেরও দুর্ভাগ্য যে তার প্রতিবেশী যারা আছে সব সুবিধা তারা ভারত থেকে নেয়, নিয়ে আবার ভারতকে গালি দেয়। আবার প্রতিবেশী দেশগুলোর সৌভাগ্য যে ভারতের মতো শক্তিশালী একটা ভদ্র প্রতিবেশী পেয়েছে। যদি পাকিস্তান আফগানিস্তানের মতো হইতো না, তাহলে সোজা হয়ে যাইতো। সেই জন্য এই কথাগুলো বলতে পারে, সারাদিন বলতে পারে যে ভারত দখল করবে, সেভেন সিস্টার দখল করবে, দিল্লি দখল করবে।
কিন্তু ভারত যদি একটা মুসলিমরা ওই যে পাকিস্তান আফগানিস্তানের মতো হইতো, আর বাংলাদেশ যদি কোনো অমুসলিম রাষ্ট্র হইতো বা মুসলমান রাষ্ট্রে গল্প করতো, দিল্লি দখল করবে, ছাব্বিশটা দখল করবে, 5 মিনিটের মধ্যে এই দেশটা দখল করে দিত, প্রদেশ ঘোষণা করতো বাংলাদেশে। কিন্তু আমাদের ভাগ্য ভালো, তাদেরও ভাগ্য ভালো যে এরকম একটা নিরীহ প্রতিবেশী রাষ্ট্র পাওয়া গেছে। আমরা হিন্দুদের দেখেছি, আমার ঘরের সামনেই তো হিন্দু পাড়া, আমার ঘরের একেবারে জানলার সামনে দিয়ে দেখতাম মাঝে মাঝে হিন্দুরা দেখো খুব ঝগড়া করতে, এই মাথা ফাটাই ফেলবে, কিন্তু দৌড়ায় এসে তারা না লাঠি নিয়ে এসে লাঠি ফেলায় দেয়, তারা দুই ভাই মারামারি করে না, এমনি পাঁচরাবাসি শুরু করে দেয়, দাও বাটি যদি থাকে তাহলে ফেলে দেয়, ফেলে দিয়ে এরকম কুস্তাকুস্তি শুরু করে দেয়। আমাদের কিন্তু উল্টা, কুস্তাকুস্তি চাইরে কিন্তু দাও বাটি নিয়ে যায়। এরকম প্রতিবেশী যদি পাইতো না বাংলাদেশ, তাহলে বাংলাদেশের সোজা হয়ে যেত, পাকিস্তানের সোজা হয়ে যেত, মালদ্বীপ তো আগেই সোজা হয়ে যেত, সব সোজা হয়ে যেত, সব সোজা হয়ে যেত, সবারই কপাল ভালো। যখন চীন বাংলাদেশে বলে 1 লাখ বেডের নাকি হসপিটাল করো, আমি হাসতাম। সরি, 1 লাখ কোটি টাকাতে হসপিটাল বানাবে বলেছিল, 1 লাখ কোটি টাকা আমি হাসাহাসি করেছি। ইউনূসের আমলে কিন্তু বলেছিল, আমার এটা মনে আছে। আর এই ব্যবসার সাথে আমি জড়িত, আমি জানি ভারতের চাইতে সস্তা চিকিৎসা আপনি কোথায় পাবেন, ভারতের চাইতে সস্তা ওষুধ আপনি কই পাবেন, ভারতের চাইতে অ্যাভেলেবল চিকিৎসক আপনি কোথায় পাবেন। চায়না যায় না কেন? যাক, কয়জন গেছে? ওপেন করে দিছিল তো, কয়জন গেছে? পাকিস্তানে তো মাগনা চিকিৎসা করা হসপিটাল আছে, যায় না কেন? যায় না কেন? এই যে পেয়ারা পাকিস্তানিরা, পাকিস্তানে মাগনা চিকিৎসা করা হসপিটাল আছে, যায় না কেন? একটা হসপিটাল আছে, আমি জানি, যায় না কেন? থাইল্যান্ডে তারা যায়, যায় না কেন? ভিসাই তো পাবে না, থাইল্যান্ডে চিকিৎসা করবার যাবে তো দূরের কথা, ভিসাই তো পাবে না। সিঙ্গাপুরে তো ভিসাই পাবে না, মধ্যবিত্তরা কেমনে যাবে? আর যারা ধনী তারাও ভারতের অন্য দেশে চলে যায়, এমনকি ভারতের ধনী লোকেরাও গিয়ে চিকিৎসা করে, বহু ধনী লোকের চিনি। কারণ আমেরিকা যে চিকিৎসা থাইল্যান্ডে করে অনেক 3 কোটি, ব্যয়বহুল না? থাইল্যান্ডে তো অনেক ব্যয়বহুল, আর পাকিস্তান তো খুব চিকিৎসায় এত উন্নত না। শুধু ব্যয়বহুল না তো, শুধু ব্যয়বহুল না তো, আপনি ভিসাই দিবে না। বাংলাদেশে কয়জন মানুষ থাইল্যান্ড সিঙ্গাপুরে ভিসা পাওয়ার উপযুক্ত? কয়জন? ভারতেই তো পায় না। ভারতেই তো 30% ভিসা রিজেক্টেড হয়ে যায়, রিজেক্টেড হয় প্রতি বছর, কমপক্ষে 30%। আর মেডিকেল বিষয়ে তো আরো যাইতে পারবে না, উন্নত বিষয়ে তাদের ব্যাংক স্টেটমেন্টই থাকবে না। আর যাদের আছে তারা তো, তাদের কথা ভিন্ন কথা, সংখ্যা হারে কত। বাংলাদেশ থেকে প্রতি বছর 1 লক্ষ কোটি টাকা চলে যায় চিকিৎসা খাতে ভারতে। কত নেতারে বলেছে, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতারে বলছে আপনার একটা আন্তর্জাতিক মানে হসপিটাল বাংলাদেশে করেন। 10,000 কোটি টাকা খরচ করে হসপিটাল বানাইলে বাংলাদেশের কমপক্ষে 50,000 কোটি টাকা লাভ হবে। তার মানে দুইটা 20,000 কোটি টাকার যদি আপনি খরচ করেন স্বাস্থ্য খাতে, প্রাইভেট সেক্টরে 20,000 কোটি টাকা খরচ করলে আপনি 1 লক্ষ কোটি টাকা বাঁচাইতে পারেন। এটা কত বুঝে না, কারণ ধনী মানুষ মনে করে তারাই সব বুঝে, আমরা কিছু বুঝি না। বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বাংলাদেশ সময় সন্ধে 6টায় বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্ণাঢ্য এক জীবনের অধিকারী ছিলেন তিনি। একজন মন্ত্রী হিসাবে তার দক্ষতা, সততা, দায়িত্বনিষ্ঠা, কর্তব্যপরায়ণতা উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। প্রগতিশীল চিন্তা চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি দৃঢ়তা সম্পন্ন ব্যারিস্টার শফিক আহমেদ ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। এছাড়া বাংলাদেশের আইন অঙ্গনের একজন উজ্জ্বল জ্যোতিষ্কসম ব্যক্তিত্ব ছিলেন তিনি। তার আচার-আচরণ, স্বভাব চরিত্র আলাদা একটা পরিপূর্ণ ভদ্রলোকের বৈশিষ্ট্যমণ্ডিত ছিল। তার জীবন আলেখ্য থেকে অনেক কিছু শেখার আছে। সততা, দায়িত্বপরায়ণতা, কর্তব্যনিষ্ঠা এবং আদর্শিক দৃঢ়তায় শফিক আহমেদের অনন্য উচ্চতায় যে অবস্থানটা সৃষ্টি হয়েছিল, একটা ভয়ানক শূন্যতা সৃষ্টি হল। কিছুদিন পূর্বে তার স্ত্রী আর একজন মহিয়সী নারী, ডাকসুর সাবেক ভিপি, তিনি ইন্তেকাল করেছেন। খুব কাছের থেকে দেখেছি ব্যারিস্টার শফিক আহমেদ স্যারকে। বিশেষ করে অন 11
সরকার আমলে তার যে সাহসী ভূমিকা খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে। মন্ত্রী হিসাবে তার দায়িত্ব পালনকালীন সময়কেও খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। ব্যারিস্টার শফিক আহমেদ স্যার, আপনার অভাব সবসময় আমরা অনুভব করব। আপনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন, যা অনেকেরই চলার পথের পাথে হয়ে রইবে। অটল শ্রদ্ধা ব্যারিস্টার শফিক আহমেদ স্যারের পুণ্য আত্মার প্রতি।